নমস্কার বন্ধুরা, টাকা ইনকাম করা জরুরি, কিন্তু তার থেকেও বেশি জরুরি সেটাকে বুদ্ধি করে ব্যবহার করা। আমার জীবনে আমি বহু ভুল করেছি, আবার সেই ভুল থেকে শিক্ষাও নিয়েছি। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার জীবনের 5টা সবথেকে বড় আর্থিক শিক্ষা, যা আপনাকে টাকা হারানো থেকে বাঁচাবে এবং ভবিষ্যতের পথ দেখাবে। প্রথম শিক্ষা, কম্পাউন্ডিংয়ের ম্যাজিক দেখতে হলে সময় লাগবে। কিন্তু দেখুন, কম্পাউন্ডিংয়ের ব্যাপারেতে আমরা অল্প বিস্তর সবাই জানি এবং জানি যে কম্পাউন্ডিং ম্যাজিক করে, কিন্তু যে ব্যাপারটা অনেক সময়তেই আমরা ওভারলুক করে যাই সেটা হলো যে কম্পাউন্ডিংয়ের ম্যাজিক দেখতে হলে আপনাকে কিন্তু সময় দিতে হবে এবং কম্পাউন্ডিংয়ের ম্যাজিকটার বেশিরভাগটাই কিন্তু শেষের দিকেতেই ঘটে। আপনাকে একটা আমি এক্সাম্পল দিই, আপনাকে আমি দুটো অপশান। প্রথম অপশান হচ্ছে যে আপনাকে আমি স্ট্রেট ফরওয়ার্ড 1 কোটি টাকা দিয়ে দিলাম, আর দ্বিতীয় অপশান হচ্ছে যে আপনাকে আমি 1 টাকার কয়েন দিলাম যেটা কিনা প্রতিদিন ডবল হয়, মানে আজকে 1, কালকে 2, তারপরের দিনে 4, তারপরের দিনে 8, এইভাবে বাড়তে থাকবে আগামী 30 দিন। এইবার আপনি কোন অপশানটা নেবেন? দেখুন, অনেকেই হয়তো স্ট্রেট ফরওয়ার্ড 1 কোটির অপশানটাই নিয়ে নেবে। 1 কোটি টাকা সেটাই তো বড়, কিন্তু যদি আপনি দেখেন আপনার দ্বিতীয় যে অপশানটা, যে 1 টাকার কয়েনটা প্রতিদিন ডবল হবে, সেইটা কিন্তু 30 দিনের শেষেতে প্রায় 53 কোটি টাকা হবে, মানে 53 গুণ বেশি টাকা এখানে পাবেন। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা কি, যে প্রথমের দিকে কিন্তু কম্পাউন্ডিংয়ের ম্যাজিক কিছুই পাবেন না। দ্বিতীয় দিনে মাত্র 2, 3 দিনে 4, 8, 16, 32 এইভাবে বাড়তে থাকবে। ইভেন 24 দিনের দিনেতেও আপনি আছেন মাত্র 83 লাখ টাকাতে, কিন্তু তারপরেই ম্যাজিকটা স্টার্ট হবে এবং 30 দিনে আপনার হয়ে যাবে 53 কোটি টাকা। এইখান থেকে আপনি কি দেখতে পেলেন, যে কম্পাউন্ডিংয়ের বেশিরভাগটাই কিন্তু একেবারেই শেষের দিকে হচ্ছে। প্রথম 25 দিনেতে আপনি কিন্তু পিছিয়ে ছিলেন, শেষের 5টা দিনই কিন্তু ম্যাজিকটা দেখালো। এখান থেকে তাহলে কি শিক্ষা হলো, যে কম্পাউন্ডিংয়ের ম্যাজিক দেখতে গেলে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে থাকতে হবে, শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। 2 নম্বর শিক্ষা, তাড়াতাড়ি শুরু করার পাওয়ার। আপনাকে আমি 2 বন্ধুর উদাহরণ দেব। প্রথম বন্ধু স্যাম, 25 বছর বয়সে চাকরি পেল। এইবার চাকরি পাওয়ার পর হাতে যে টাকাটা পেল সেটা খরচ করতে শুরু করলো। ইনভেস্টমেন্ট কিন্তু সে প্রথমেই করলো না, সে ভাবলো ঠিক আছে, এই তো মাত্র চাকরি পেয়েছি, কিছুদিন খরচ করি, একটু আয়েশ করে নিই, লাইফটা এনজয় করে নিই, তারপরে ইনভেস্ট করব। তো যে ভাবা সেই কাজ, সে কি করলো, প্রথম 10 বছর কিছু ইনভেস্ট করলো না। 35 বছর বয়সে গিয়ে সে প্রতি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করতে লাগলো এবং সে আগামী 10 বছর মানে 45 বছর পর্যন্ত ইনভেস্ট করলো। তাহলে টোটাল তার কত ইনভেস্ট হলো? 6 লাখ টাকা ইনভেস্ট হলো। এরপর 60 বছর বয়স পর্যন্ত সে ইনভেস্টমেন্ট নতুন করে আর কিছু করলোও না, আর সেই টাকাটা কিন্তু তার ইনভেস্টেড রইল, টাকা কিছু তুললও না। অন্য একটা বন্ধু, সে হলো রাম, সে কিন্তু প্রথম মাস থেকেই, চাকরি পাওয়ার পর থেকেই কিন্তু অল্প অল্প টাকা ইনভেস্ট করতে শুরু করলো। সে প্রথম মাস থেকে কিন্তু 5,000 টাকা করে ইনভেস্ট করতে লাগলো এবং 35 বছর বয়স পর্যন্ত ইনভেস্ট করলো, মানে সেও 10 বছর ইনভেস্ট করলো, 25 থেকে 35 বছর পর্যন্ত। তাহলে এই 10 বছরে তার কত ইনভেস্টমেন্ট হলো? তারও 6 লাখ টাকা ইনভেস্ট হলো। এবার সেও কিন্তু আর ফার্দার কিছু ইনভেস্ট করলো না, সেও 60 বছর পর্যন্ত ওয়েট করলো। এইবার কার কত টাকা হবে ম্যাচুরিটি ভ্যালু? প্রথমে আসি স্যামের কথায়। স্যাম 10 বছর ইনভেস্ট করেছে, 35 থেকে 45 বছর পর্যন্ত। এইবার যদি আমি ধরে নিই যে তার ইনভেস্টমেন্ট থেকে 12% CAGR হারে রিটার্ন এসেছে, তাহলে 60 বছর বয়সেতে তার ওই ইনভেস্টমেন্টের ভ্যালু কত হবে জানেন? 63,58,614 টাকা। এত টাকা হয়ে গেছে। কারণ কি? কারণ টাকাটা তো সে তোলেনি, সেই কারণের জন্যই, টাকাটা তো তার খেটেছে, সেই কারণের জন্যই কিন্তু তার এই এত বিরাট টাকা হয়েছে। এইবার আসি রামের ক্ষেত্রে। রামের ক্ষেত্রে কত হবে? দেখুন, রামও কিন্তু 6 লাখ টাকা ইনভেস্ট করেছে। রামের ক্ষেত্রে তার ফান্ড ভ্যালু হচ্ছে 1,97,48,890 টাকা। তফাৎটা দেখুন, রাম আর স্যাম দুজনেতেই কিন্তু মাসে 5,000 টাকা ইনভেস্ট করেছিল, দুজনেতেই 10 বছর ইনভেস্ট করেছিল, দুজনেতেই 6 লাখ টাকা ইনভেস্ট করেছিল। তফাৎটা কি? যে রাম 10 বছর আগে শুরু করেছিল, স্যাম 10 বছর পরে শুরু করেছিল। শুধুমাত্র তার জন্যে তাদের এই ফান্ড ভ্যালুর কি বিরাট তফাৎ।
3 নম্বর, টাকার ভ্যালু কিন্তু টাকার নোটেতে নেই, টাকার পারচেজিং পাওয়ারেতে আছে। আজ থেকে 15 বছর আগে 100 টাকার একটা নোটের যা ভ্যালু ছিল, আজ কি সেই 100 টাকার নোটের ভ্যালু এক আছে? এক নেই। আজ থেকে 15 বছর আগে বাজার করতে গেলে যদি আপনি 500 টাকা নিয়ে যেতেন, তাহলে আপনার পুরো ব্যাগ ভর্তি হয়ে যেত, 2-3টে ব্যাগ লাগতো। এখন 500 টাকা নিয়ে গেলে একটা ব্যাগই পুরো ভর্তি হয় না। কেন? কারণ ইনফ্লেশন প্রতি মুহূর্তে আমাদের এই টাকার ভ্যালুটাকে বা টাকার পারচেজিং পাওয়ারটাকে কমিয়ে দিচ্ছে। সুতরাং যখনই কোথাও ইনভেস্ট করবেন এবং ভবিষ্যতে কোথাও কত টাকা পাবেন বলে কোনো স্কিম দেখছেন, তখন ভবিষ্যতে যে টাকাটা পাবেন না, সেই টাকাটার আজকের দিনে ভ্যালু কত হবে, ইনফ্লেশনকে যদি অ্যাডজাস্ট করে নিই, সেইটা একবার সবসময় দেখে নেবেন। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, একজন আজকে প্ল্যান করছেন যে আগামী 25 বছর পরে আমি রিটায়ারমেন্ট নেব এবং 1 কোটি টাকা আমি রিটায়ারমেন্টে পাবো। সুতরাং যদি আজ থেকে 25 বছর পরে 1 কোটি টাকা রিটায়ারমেন্টে পেতে চান, তাহলে কিন্তু আসলে 1 কোটি নয়, আপনাকে 5 কোটি টাকা রিটায়ারমেন্ট কর্পাস নিতে হবে। তবেই কিন্তু সেটা আজকের দিনের 1 কোটি টাকার ভ্যালুর সমান হবে। সুতরাং সবসময় কিন্তু এইটা মাথায় রাখতে হবে। আপনাকে আমি বলি, আমাদের দেশে কিন্তু ইনফ্লেশন রেট ভালোই, 6 থেকে 7.5% পর্যন্ত ইনফ্লেশন থাকে। সুতরাং সেই কারণের জন্যই বলছি যে ইনফ্লেশনটাকে সবসময় মাথায় রেখেই সব কিছু প্ল্যানিং করবেন। 4 নম্বর যে শিক্ষা, যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই IRR কিন্তু ক্যালকুলেশন করে দেখে নেবেন। দেখুন, বর্তমান যুগেতে অনেক ধরনের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আছে, অনেক ইনভেস্টমেন্ট স্কিম থাকে, প্ল্যান থাকে, সেগুলো এতই কমপ্লিকেটেড যে আসলে বোঝা যায় না যে সেখান থেকে কীরকম রিটার্ন পেলাম। তো সেই কারণের জন্যই সবসময় কিন্তু আপনাকে সেই স্কিমের ইন্টারনাল রেট অফ রিটার্ন কত হলো সেটা কিন্তু দেখে নিতে হবে। সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন, আপনাকে একটা স্কিম নিয়ে এসে কেউ বলল যে এই স্কিমটাতে প্রতি বছর যদি আপনি 25,000 টাকা করে দেন এবং আগামী 25 বছর দেন, তাহলে আপনার ম্যাচুরিটি হয়ে যাবে 15 লাখ টাকা। আপনি ভাবছেন খুব সুন্দর প্ল্যান, আমি তো মাত্র 6,25,000 টাকা ইনভেস্ট করছি আর ম্যাচুরিটিতে পাবো কত? প্রায় 3 গুণ, 15 লাখ টাকা। কিন্তু যদি আপনি এর IRR ক্যালকুলেশন করেন, সেটা কত আসছে? মাত্র 6.2%। মানে আপনার রিটার্ন আসলে 6.2%, যেখানে আমাদের দেশের অ্যাভারেজ ইনফ্লেশনই 6.5 থেকে 7%। সুতরাং এই ইনভেস্টমেন্টটা আপনার লাভ তো কিছু হলোই না, উল্টে আপনার লস হলো, আপনার টাকা আরও কমে গেল, আপনার টাকার পারচেজিং পাওয়ার কমে গেছে। সুতরাং এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। ইনভেস্টমেন্টের IRR কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আর 5 নম্বর যেটা, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে যে রিস্কের নাম শুনলেই আমাদের যেটা ইমিডিয়েট রিয়াকশান হয় সেটা কি? অ্যাভয়েডেন্স। মানে আমরা রিস্কের মুখোমুখি হলে রিস্কটা থেকে অ্যাভয়েড করতে চাই। কিন্তু এইটা আপনাকে মাথায় রাখতে হবে। শুধু আমার কথা না এটা, আপনারা ফেসবুক দেখেনি, ফেসবুকের যে মালিক মার্ক জুকারবার্গ, তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন। আর সেই কথাটা হচ্ছে যে দ্য বিগেস্ট রিস্ক ইজ নট টেকিং এনি রিস্ক ইন এ ওয়ার্ল্ড দ্যাট ইজ চেঞ্জিং রিয়েলি কুইকলি। The only strategy that is guaranteed to fail is not taking any risk. তার মানে রিস্ক না নেওয়াটাই সব থেকে বড় রিস্ক। তাহলে এই যে ইমিডিয়েট প্রশ্নটা আপনার মনে আসবে, তার মানে আপনি কি বলতে চাইছেন? যে জেনে বুঝে বিষ পান করবো, জেনে বুঝে আগুনে ঝাঁপ দেব, রিস্ক আছে জেনেও সেখানেতে আমি ঝাঁপিয়ে পড়বো? না, রিস্কটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করার কথা আমি বলবো না, আবার চোখ কান বুঝে রিস্কে ঝাঁপ দেওয়ার কথাও আমি বলবো না। আমি বলবো রিস্কটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। আপনার ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের বিখ্যাত লেখক বেঞ্জামিন গ্রাহাম বলে গেছেন। তিনি বলছেন কি, সাকসেসফুল ইনভেস্টিং ইজ অ্যাবাউট ম্যানেজিং রিস্ক, নট অ্যাভয়েডিং ইট। এইবার রিস্কের কথা যখন উঠলো, তখন একটা সুন্দর গল্প দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। একজন আইসক্রিম বিক্রেতা, তিনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেলাতে গিয়ে আইসক্রিম বিক্রি করেন। তো এইরকমই একটা সামনে মেলা আসছে, সেই মেলাতেও তিনি আইসক্রিম বিক্রি করবেন, এটা ঠিক আছে। এইবার নিউজ পেপারে যেটা খবর হলো, ওয়েদার ফোরকাস্ট বলছে যে যেদিন মেলা আছে সেই দিনেতে কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা খুব আছে। এইবার আইসক্রিম বিক্রেতা পড়লেন মহাবিপদে। আইসক্রিম নিয়ে যাই তাহলেও রিস্ক, যে যদি বৃষ্টি হয় তাহলে আইসক্রিম বিক্রি হবে না, আর যদি সে আইসক্রিম বিক্রি করতে না যায় তাহলেও রিস্ক,
কারণ তাহলে তো আর কিছু ইনকাম হবে না, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ। এইভাবে যদি সে বন্ধ করে রাখে ব্যবসা বাণিজ্য, তাহলে চলবে কি করে? তখন সে একটা প্ল্যান করলো। সে কি করলো, আইসক্রিমের দোকান তো খুললো, আইসক্রিমের সমস্ত সরঞ্জাম নিয়ে গেল, তার সাথে সে আরও সাথে করে কিছু নিয়ে গেল। সেটা কি, একটা স্টোভ আর চা, কফি, দুধ, চিনি, মানে চা কফির সরঞ্জাম। এইবার কি হলো, সেই দিনেতে মেলাতে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে গেল। এইবার মেলা শুরু হওয়ার প্রথমের দিকে লোকজন আইসক্রিম খেলো, কারণ সেই সময়তে বৃষ্টি হয়নি, তো প্রথমের দিকে খুব গরম ছিল, মানুষজন আইসক্রিম খাচ্ছিল। খানিকক্ষণ পরে দেখা গেল যে জোরে বৃষ্টি শুরু হলো। যেই বৃষ্টি শুরু হলো, তো মানুষজন তো আর বৃষ্টি হলে কেউ আইসক্রিম খাবে না, তো কেউ আইসক্রিম খাচ্ছিল না। তখন সে কি শুরু করলো, তার কাছে যে চা, চিনি, দুধ, কফি আছে, এই সমস্ত সরঞ্জাম মিলিয়ে সে চা কফি বানাতে শুরু করলো। আর কাস্টমারদেরকে বলতে লাগলো যে এই বৃষ্টিতে চা কফি আছে, আপনারা খেয়ে যান। দেখা গেল সমস্ত লোকজন চা কফি খাওয়ার জন্য কিন্তু তার দোকানে ভিড় করলো। আইসক্রিমের বিজনেস থেকে কিন্তু তার বিশেষ লাভ হয়নি, কারণ শুরুর দিকে একটু কেনা বেচা হয়েছিল ঠিকই, কিন্তু তারপরে বৃষ্টি হওয়ার কারণে তার পুরো আইসক্রিমের বিজনেসটাই বন্ধ হয়ে গেছিল। কিন্তু সেই ক্ষতিটা পুষিয়ে দিয়েছিল কে? সেই ক্ষতিটা পুষিয়ে দিয়েছিল তার ওই চা আর কফির বিজনেস। সুতরাং এক্ষেত্রে সেই ভদ্রলোক কিন্তু রিস্কটাকে পুরো অ্যাভয়েড করেনি। সে কিন্তু এমন করেনি যে বিজনেস করতেই যাব না বা মেলাতে যাবই না, বাড়িতে বসে থাকবো, সেইটা কিন্তু সে করেনি। পরিবর্তে সে কি করেছিল, সে চা, কফি আর আইসক্রিম তিনটেকেই নিয়ে গিয়েছিল। তো আপনি যখন ইনভেস্ট করবেন, তখন কিন্তু রিস্কি প্রোডাক্ট যেটা বা ভোলাটাইল প্রোডাক্ট, সেগুলোতে ইনভেস্ট করবেন, কিন্তু সেই রিস্কটাকে কম করার জন্য সেটাকে কি করবেন, মিটিগেট করবেন এবং পোর্টফোলিও তৈরি করবেন। পোর্টফোলিও তৈরি করলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাসে যদি ইনভেস্ট হয়, তাহলে আপনার এই রিস্কটাকে মিটিগেট করা সম্ভব। কিভাবে সম্ভব, এই নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি। চলুন ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেতে ভিডিওটা একবার দেখে নিন।